নমস্কার, আমার দেখছেন টার্গেট বাংলা নিউজ। 2024 লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আপনারা তো অনেকেই অবগত নন, আমাদের অবগতির জন্য জানাই যে রাজ্যের বুকে আবার একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। কি দর্শক ভুরু কচকাচ্ছেন? না না, ভুরু কচকাবেন না। রাজ্যের বুকে আবার নতুন দলের জন্ম হয়েছে, জন ভারত দল। তো সেই জন ভারত দল কে করলো? আর কেউ নয়, এই জন ভারত দলের যিনি ফাউন্ডার, যিনি একেবারে বলে দেবে সর্বভারতীয় সভাপতি। একেবারে কেন বললাম? এই সর্বভারতীয় নাকি তকমা এখনই লেখা আছে যে সর্বভারতীয় দল, সেজন্যই বললাম সর্বভারতীয় সভাপতি সৌরভ মুখার্জি। দাদা, আমাকে টাইগার বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকবৃন্দকে। তো এই যে জন ভারত দল হঠাৎ করে রাজনৈতিক দল করার পরিকল্পনা? প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেক দর্শকবৃন্দকে এবং টার্গেট বাংলা নিউজকে। আজকে এই জন ভারত দলটি যে হট করে স্থাপিত হয়েছে এটা না, 2016 সাল থেকে আমাদের একটা পরিকাঠামো এবং একটা টার্গেট আমাদের ছিল যে আমরা রাজনৈতিক ফিল্ডে লড়াই করে মানুষকে কিছু উপকার করব। কারণ অনেক উপকার থাকে, আপনারা জানেন যে আমাদের একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে বা সেটা চলছে, কিন্তু হিউম্যান রাইটসের পক্ষ থেকে সবসময় সম্ভব হয় না সব কিছুতে হস্তক্ষেপ করা, বা হিউম্যান রাইটসের পক্ষে সবসময় সম্ভব হয় না সঠিক বিচারটা সবসময় পাইয়ে দেওয়া। তার একটা লম্বা এবং লেন্দি প্রসিডিওর আছে হিউম্যান রাইটস। সেই কারণেই রাজনৈতিক ফিল্ডে নামা, এবং রাজনৈতিক ফিল্ডের থেকে আমরা চাই যে পঞ্চায়েত, এমএলএ বা এমপি প্রত্যেকটাই যদি আমাদের দলের কম বেশি কিছু না কিছু যদি থাকে তাহলে মানুষদেরকে উপকার করতে মানে সুবিধা হবে এবং কুইক হবে কাজটা। সেই কারণের জন্যই আমরা রাজনৈতিক ফিল্ডে নেমেছি। এবং নাম তো আপনি বললেনই, আর একটা কথা বললেন যেটা সর্বভারতীয়। আমরা আমরা 3-4টে রাজ্য নিয়ে আপাতত কাজ করছি। বাংলাভাষী 3টে রাজ্য, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর আসাম, এই 3টে রাজ্যকে নিয়ে কাজ করছি। এবং সর্বভারতীয় আমরা লিখি না, আমরা যেটা লিখি সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কমিটি আছে, যে সেন্ট্রাল কমিটিতে প্রত্যেকটি রাজ্য থেকেই 1-2জন করে প্রতিনিধি নিয়ে আমার সেন্ট্রাল কমিটি, সেই সেন্ট্রাল কমিটির থ্রু দিয়ে আমরা কাজ করছি। অল ওভার ইন্ডিয়া জুড়ে কাজ করার চিন্তা ভাবনা আছে, কিন্তু সর্বভারতীয়টা লিখি না, আমরা সেন্ট্রাল কমিটি লিখি। প্রতিটা দলের একটা মোটো থাকে অবশ্যই। তো আমরা এই দলের মূল মোটো কি? আমাদের ক্ষমতা দখল লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে সুষ্ঠুভাবে সামাজিক গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটি দুস্থ থেকে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বিশেষ করে তাদের পাশে দাঁড়ানো, তাদের সব কিছুতে হেল্প করা, আইনি পরিষেবা থেকে শুরু করে মেডিকেল এবং সরকারের যত যা সুযোগ সুবিধা আছে সেন্ট্রাল এবং রাজ্যে যেই থাকুক বা আমরা এলে আমাদের পক্ষ থেকেও প্রত্যেকটি মানুষ যেন তার যোগ্য যে মানে পরিকাঠামোয় তার যা যা ভাতাগুলো পাওয়া উচিত, যা যা সিস্টেমে থাকা উচিত সেগুলো পাইয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। মানে সবেমাত্র রাজনৈতিক দল লঞ্চ করেছেন, ইতিমধ্যে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য শুরু করেছেন যে এই করে দেবো, এই পাশে থাকবো। তো এটা কিন্তু আমরা জানি যে কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা কেউ কথা রাখেনি। তো আমরা কি বিশ্বাস করি? আমাদেরকে বিশ্বাস করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে যে আপনাদের যেহেতু চ্যানেল আছেন, আপনারা সার্ভে করলে বা আপনাদের নিউজ যখন বিভিন্ন জায়গাতে আমার সঙ্গে যায় দেখতে পাবেন অনেক গ্রামের মানুষরা আমরা যখন ঢুকি তখনই বলে যে ভাই তোমরা নতুন দল করেছো বা বেটা তোমরা দল করেছো, খুব ভালো করেছো, আমরা ভোট দেওয়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আজকে তোমাদের জন্য আমরা কমসে কম একটা আশাবাদী যে তোমরা অন্তত আমাদেরকে ঠকাবে। মানে নোটার ভোট তোমরা আশা করছেন? নোটার ভোট শুধু কেন, নোটার ভোট শুধু আশা কেন, নোটা ভোট ছেড়েও আমরা অনেক বেশি ভোট পাবো, আমরা এটা আশাবাদী। কারণ আমরা এতদিন ধরে যে মানুষের জন্য কাজ করে এসেছি তার ফল আমরা পাবো। এবং আপনি যদি গ্রাম বাংলায় আমাদের সঙ্গে ঘোরেন বা শহরে অনেক কাজে যদি আপনি ঘোরেন, আপনি বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজ করেছি এতদিন ধরে। আমরা সুস্থ অবস্থাতে কাজ করে গেছি, এইবারে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে সেটাকে বহিঃপ্রকাশ। 2024 লোকসভা নির্বাচন কি ভয় করছেন?
2024-এ লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী দেওয়ার তো ইচ্ছে আছে। আমাদের ইতিমধ্যে সেন্ট্রাল কমিটির মিটিং হয়েছে, আরেকটি মিটিং হবে, তারপরেই আমরা এটা নিয়ে মিডিয়ার সামনে মানে প্রার্থী ঘোষণা করবেন, প্রার্থী দেবেন। প্রার্থী দেওয়ার তো অতি অবশ্যই আমাদের ইচ্ছে এবং মতাদর্শ আছে এই 2024-এ। হ্যাঁ, কতগুলি দেবো, কতটি দেবো, কারণ 42টি সিরিজে পশ্চিমবঙ্গে 42টি নাও দিতে পারি। হ্যাঁ, আদার্স যে রাজ্যগুলি আছে এখানে আমরা কোনো প্রার্থী ঘোষণা করছি না বা আমরা দিচ্ছি না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে 42টির মধ্যে কতগুলি দিতে পারবো বা কটিতে দেবো হাতে গোনা, সেগুলো এখন সিদ্ধান্ত হয়নি, বা কোথায় দেবো সেটাও এখন কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমাদের আশাবাদী আমরা যে আমরা প্রার্থী দেবো। বলছি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কেন্দ্রের শাসক দল বিজেপি অর্থাৎ রাজ্যের বিরোধী দল, এছাড়াও একটা বাম কংগ্রেস আইএসএফ এর একটা জোট, সেখানে দাঁড়িয়ে আবার নতুন দল হিসেবে লড়াই করার সুপ্ত বাসনা। আমরা তো একবারই বলছি আপনাকে, আবারও রিপিট করছি, ক্ষমতা দখল করাটা আমাদের উদ্দেশ্য না, আমাদের সরকারে বসতেই হবে এটা আমাদের উদ্দেশ্য না। আজকে একটা জেতা এমএলএ বা এমপি যেভাবে কাজ করে, বা একটা সাধারণ মানুষের কি থাকে একটা এমএলএ বা এমপির কাছে চাওয়া বা পাওয়া, সে গ্রামে যদি কোনো সড়ক খারাপ হয়, রাস্তা খারাপ হয়, তার জন্য কিছু করা। তারা গরিব যে মানুষ আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পেনশন যোজনা, আবাস যোজনা, স্বচ্ছ ভারতের বাথরুম, বা আরো যে যে পরিষেবাগুলো আছে গভর্নমেন্টের, যত যত রকমের ভাতা আছে, সে রাজ্যেরই হোক কি সেন্ট্রালেরই হোক, সেই সব ভাতাগুলো যেন পায়। তার জন্য যদি না পায় তাহলে সেই এমএলএর কাছে লিখিত করে নিয়ে যাওয়া বিডিও বা ডিএমদের অফিসে, বা কোথাও জল আসছে না, জলের ব্যবস্থা করে দেওয়া, ট্যাপ কল বা এইসবের যে পরিকাঠামোগুলো, সেইগুলোকে দেখে সরকারি জায়গাতে সেটাকে উপস্থাপন করা এবং সেটা সেখানকার মানুষদেরকে পাইয়ে দেওয়ার কাজটাই হচ্ছে এমএলএ এমপি লোকাল প্রতিনিধিদের। তো সেই কাজটা আমরা ক্ষমতায় আসি বা না আসি, আমাদের এমপি ইলেকশনে আমাদের প্রার্থী জিততে পারুক বা না পারুক, আমরা এই সব পরিষেবাগুলো প্রত্যেকটা মানুষকে আগেও পাইয়ে দিয়ে আসছি যখন রাজনৈতিক দল ছিল না, এবং এখনো আমরা তার মানে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এবারে বলতে পারেন যে পাইয়ে দেওয়ার রাজনীতি কেন করবেন? হ্যাঁ, পাইয়ে দেওয়ার রাজনীতি ওইভাবে করছি না, কিন্তু যেটা নিড, যেটা অরিজিনালি পাওয়া উচিত যে মানুষদের, যে গ্রাম, এমনও গ্রাম আছে বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট এখনো, যেখানে এখন পর্যন্ত জল আনতে 3 কিলোমিটার যেতে হয়। এমনও এরিয়া আছে যেখানকার ঘরের লোকরা মানে রাজনীতি করার জন্য ঘর থেকে বেরোতে পারে না, তাকে ঘিরে রাখা হয় কাটা তাপ দিয়ে। এরকম পরিস্থিতিতে আমরা সম্মুখীন হয়েছি এবং তাদেরকে সেফ সাইড করেছি এবং সেফ জায়গায় রেখেছি। তার জন্য এসপির কাছে দৌড়ানো, ডিএম এর কাছে দৌড়ানো, দরকার পড়লে হাইকোর্টে কেস করা, সেই কাজগুলোকে আরো স্মুথলি ভাবে যেন করতে পারি, পরিকল্পনা ভাবে করতে পারি, তার জন্য এই রাজনৈতিক দল তৈরি। মানে 2024-এ আলটিমেট আমি একটু জনগণের মধ্যে প্রচার করতে হয়েছে যে আমাদের একটা যখন একটা দল তৈরি হয়েছে। শুধু প্রচার না, অনেক মানুষ আছে যারা এই যে তথাকথিত রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গে আছে তাদেরকে ভোট দিতে চাইছেন না, বা তথাকথিত যে রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গে কাজ করছে তাদেরকে নিয়ে মানে বিরক্ত বোধ করছেন, এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা মানুষ আছেন তারা ভোট দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না। আজকে চিন্তা করে দেখুন, আজকে পুরুলিয়াতে যদি আমি পুরুলিয়া এই রাজনৈতিক দলের সেন্ট্রাল অফিসে হচ্ছে পুরুলিয়াতে, তাহলে পুরুলিয়াতে দেখুন যে প্রত্যেকটা সিট মাহাতো প্রদান করেছে। আজকে বিজেপি জ্যোতির্ময় সিং মাহাতোকে টিকিট দিয়েছে, আজকে টিএমসি শান্তিরাম মাহাতোকে টিকিট দিয়েছে, আজকে আইসু পার্টি এখনো ঘোষণা করেনি, তো সম্ভাব্য যেটা শুনছি যে অতুল মাহাতোকে নাকি টিকিট দেবে। হ্যাঁ, আজকে কুর্মী সমাজ নিজেরাই টিকিট ঘোষণা করছে মাহাতো। সবাই যদি মাহাতো প্রদানই করে দেয় তাহলে জেনারেল কাস্ট ভোট কোথায় দেবে? তো জেনারেল কাস্ট ভোট কোথায় দেবে? তার জন্য তো একটা ভোট ব্যাংক যে আছে আমাদের জেনারেল প্রধান মানুষদেরকে এরা এখন কিছু মনেই করছে না। প্রত্যেকটা রাজনৈতিক দল এক একটা জায়গা থেকে এক একটা তকমা নিয়ে দৌড়ছে, এদিকে যেমন কুর্মী সমাজকে নিয়ে দৌড়ছে, ওদিকে মতুয়া সমাজকে নিয়ে দৌড়ছে, ওদিকে এসটি সমাজকে নিয়ে দৌড়ছে, সবাইকে নিয়ে দৌড়, মধ্যবিত্তরা যাবে কোথায়? তারা চাকরিতে ভাতা, তাদের বিভিন্ন রকম পেনশন, হ্যাঁ, তাদের সব রকম সুবিধা দেশের অর্থ ব্যবস্থা তলানিতে ঠেকছে। এই সংরক্ষণ মুক্ত বাংলা, সংরক্ষণ মুক্ত ভারত তৈরি করতে হবে। কর্ম করো, রোজগার করো, কর্ম করো, দেশকে গতির দিকে আগিয়ে নিয়ে যাও। এই ভাতা পরিকল্পনাটাই আমরা বিরুদ্ধে। প্রার্থী দিলেন, মূল এজেন্ডা কি হবে? মানে আমাদের যে মানে জনসভা করবেন, ই করবেন, সেখানে আমাদের মূল এজেন্ডা কি হবে?
এজেন্ডা মানুষের কাছে কি বলবেন? প্রত্যেকটি দুস্থ পরিবার যারা মানে হয়তো তারা ডিএমকে চেনে না, এসপি অফিস যেতে পারে না, তারা হয়তো কোনো কাজে ভিডিও অফিস যেতে পারে না, হয়তো ম্যাক্সিমাম গেলে তারা হয়তো পঞ্চায়েতগুলো ঠেসতে পারে এবং পঞ্চায়েত তাদেরকে যেটা পাওয়া যোগ্য সেটা থেকে তাকে বঞ্চিত রেখেছে। এইসব প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে তো তারা যেন তার যোগ্য বিচার পায়, তার জন্য যেখানে যাওয়া তাদের হয়ে আমার লড়াই করে। যদি যুব সমাজ কাঁদছে, রাস্তায় বসে আছে কর্মের জন্য, কি বলবেন? যুব সমাজকে বলবো যে নিজেদের যোগ্যতা অনুযায়ী আপনারা কাজে ঢুকুন। অনেক টিচার, অনেক ইয়ং ছেলেমেয়েরা আজকে চাকরির অভাবে পশ্চিমবঙ্গে আমরা জানি যে ধর্নায় বসে আছে দীর্ঘদিন ধরে। তাদেরকে বলবো যে এই সরকারের কাছে ওইভাবে বসে থেকে আর কোনো লাভ হবে না। তোমরা তোমার সময়টাকে নষ্ট করছো। তোমরা যেরকম ভাবে আইনি প্রক্রিয়াতে হাঁটছো সেটা সুস্বাগতম এবং অবশ্যই সেই প্রক্রিয়াটাকে বলবৎ রাখো এবং চালিয়ে যাও, কিন্তু তার সাথে সাথে তোমরা নিজের ফ্যামিলি এবং নিজের জন্য অন্তত এখন প্রাইভেট স্কুল কলেজে হলেও যোগদান করে নিজের সংসার, নিজের পরিকাঠামোটাকে ঠিক রাখার জন্য চালিয়ে যাও। কারণ কোর্টে কেস করলেও তার একটা অর্থের ব্যাপার আছে। কোর্টে ফ্রিতে লড়লেও অন্তত তার থাকা আসা যাওয়া এবং দীর্ঘদিন ধরে যে এই যে জঙ্গলে বা এই যে মাঠে রাস্তার সাইডে যে পড়ে আছে মশা মাছি কত কিছু থেকে রোগ জীবন, তার জীবনটাই যদি চলে যায় তাহলে আর কি হবে? এই যে সরকার এ তো এদিকে কোনো আলোকপাতই করছে না, এইভাবে তার নিজের জীবনকে তো কারোর জন্য বর্জন করাটা ঠিক না। একেবারেই। যে আমরা আরো একটা ইস্যু দেখলাম বর্তমান সময়তে, একেবারে খুব চেনা পরিচিত মুখ, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যদিও প্রাক্তন বর্তমান সময়ে, তিনি তার জায়গা থেকে স্বেচ্ছাবসর নিলেন। এই জিনিসটা কি এবং রাজনীতিতে পদার্পণ করলেন, কেমন কিভাবে দেখছেন? দেখুন, উনি হয়তো যে টাইমে নিয়েছেন বা হয়তো রিটায়ারমেন্টের পরে নিলে পরে তার একটা অসুবিধা হতে পারতো ওনার, যে ভোটে দাঁড়াবারও তো একটা লিমিট আছে, একটা এজ লিমিট আছে। হ্যাঁ, তো এই জায়গার থেকে, এই বাউন্ডেশন থেকে উনি আগেই ওই জন্য রিজাইন দিয়েছেন। যেহেতু উনি রাজনীতিতে নামতে চেয়েছেন, তাহলে আমার উচিতে উনি সঠিক টাইমেই তার রিজাইন দিয়ে তার নিজস্ব জায়গা প্ল্যাটফর্মে গেছেন। এবারে প্ল্যাটফর্মটা তার নিজস্ব, যেহেতু উনি সিপিএম করবেন, টিএমসি করবেন, কংগ্রেস করবেন, কি জন ভারত দল করবেন, সেটা তার নিজস্ব প্ল্যাটফর্ম। তিনি তার প্ল্যাটফর্ম বেঁচেছেন। রাজনীতির মতন চলবে। উনিও আশা করব যে মানুষের জন্য যেভাবে বিচারক ব্যবস্থাতে বসে উনি কাজ করেছেন সাধারণ মানুষের জন্য, রাজনীতি ফিল্ডে এসেও সেইভাবেই কাজ করবেন, এটাই আশাবাদী। আদার্স করাপ্টেড রাজনীতির নেতাদের মতন উনি হয়ে যাবেন না, এটাই আমি আশা করবো। বলছি, বাংলার বুকে তারা বিভিন্ন সময় একটা কথা শোনা যায়, বহিরাগত তকমা। তো বর্তমান সময়ে যে সমস্ত প্রার্থীর ঘোষণা হয়েছে সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলার বাইরেও বেশ কিছু মানুষকে একেবারেই বাংলার বুকেতে আনা হয়েছে প্রার্থী হিসাবে। তাহলে এখানে কি বহিরাগত তকমাটা কিভাবে টিকবে? আমি এটা মনে করি যে যে রাজ্যের তিনি বাসিন্দা সেখানেই তাকে থাকা উচিত এবং সেই রাজ্য থেকে তাদেরকে লড়ানো উচিত। এই বাইরের থেকে বহিরাগত, মানে বাইরের থেকে নিয়ে এসে কাউকে লড়ানোর কোনো মানে হয় না। দাঁড়াতে পারে সব জায়গা থেকে, এটা সংবিধানে আমাদের আছে, আমাদের গণতন্ত্রের রুল, নির্বাচনের যে সিস্টেম আছে সেটা সেই হিসাবে ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আমি বাংলাকে নিয়ে যতটা ভালো বুঝবো, নিশ্চয়ই আমি অন্য স্টেটে যে সেখানকার লোকাল ইস্যুগুলো বুঝতে পারবো না, ন্যাশনাল ইস্যুগুলোকে বুঝতে পারবো। তাহলে আমার মনে হয় যে বাইরের থেকে কোনো প্রার্থী না করে, এখানে অনেক প্রার্থী আছে, অনেক নেতা আছে, ছোট বড় প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আছে। সবাই যে খারাপ সেটাও না, আবার সবাই যে ভালো সেটাও না। তাই আমি চাইবো যে নিজস্ব জায়গা, যে যেমন পশ্চিমবঙ্গের ভূমিপুত্রকে দাঁড় করানো উচিত, প্রত্যেকটা রাজ্যের তার নিজস্ব ভূমিপুত্রদেরকে দাঁড় করিয়ে লড়ানোটা উচিত। একেবারেই। অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আমাদেরকে আবার একটা কথা জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের বুকে যে নতুন দল তৈরি হয়েছে, জন ভারত দল, আর সেই জন ভারত দলের ফাউন্ডার একেবারে সভাপতি তিনি ছিলেন আমার সামনে। তিনি জানিয়ে দিলেন যে 2024-এ নাকি লড়ার একটা সুপ্ত বাসনা আছে। হয়তো এখনো কবে তিনি প্রার্থীপদ ঘোষণা করবেন, আদৌ লড়বেন কিনা, তো সেটা পরে ক্রমশ প্রকাশ্য। তো এতক্ষণ আমরা দেখছিলেন টার্গেট বাংলা নিউজ।
আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান, ভাবছেন কোথায় ভর্তি করবেন? এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন, স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয়। বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষাতেই শিক্ষাদান। প্রতিটি প্রান্তে ছাত্রছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা, কম্পিউটার, ডান্স, মিউজিক, ড্রয়িং, যোগা, ব্যায়াম, খেলাধুলা ব্যবস্থা রয়েছে। এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে। আমাদের এখানে 2024-25 শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে। স্থান আনুর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম অ্যান্ড সংঘ। বিশদে জানতে যোগাযোগ করুন 9933819027 অথবা 8697003376 অথবা 7718544147 এই নম্বরে।